বসন্তের কোকিল অল্প সময়ের জন্য আসে, আমার ভীষণ ভয় হয়। ভালোবাসাকে যে সবাই বসন্ত বলে। আপনি আমার জীবনে বসন্তের কোকিল নন, আমিও না। আপনি আমার বারান্দার পাশের গাছটা নরম ডালে বসা শালিক পাখিটি, যার থাকার জন্য কোনো ঋতুর প্রয়োজন হয় না। সে ডাকে, গান গায়, আমি কথা না বললে রাগ করে, মুখ গোমরা করে, ভিজে এসে আমায় দেখিয়ে দেখিয়ে পালক ঝাড়ে। আপনি সেই শালিক পাখিটির মতো। আপনি থাকলেই আমার জন্য সব ঋতুই বসন্ত। কোকিলের বৈশিষ্ট্য তো অল্পটুকু, আর একটুখানি ভালোবেসে কি মন ভরে? আমার একটুখানিতে পোষাবে না। আমি সুজানাকে ভীষণ রকম ভালোবাসার জন্য ভালোবেসেছি, একটুখানি নয়। তারপর সুজানা সেই অনামিকা আঙ্গুলটাও বোধহয় রেগে গিয়ে বাঁকা হয়ে বসলো। তাকে ভালোবেসে একটুখানি ছোঁয়ায়, তার তো আরো একটু বেশি চাই। ভালোবাসায় কি কম বলতে কোনো শব্দ হয়? অভিক আর সুজানা ছাদ থেকে নেমে আসার পরেই সবার একসাথে খাওয়া দাওয়া হলো। খেতে খেতে অনেক গল্পগুজব হলো। ডেজার্ট খাওয়ার সময় সাজিয়া বেগম সবার অলক্ষ্যে অভিকের কাছে এসে জানতে চাইলেন, মাস্টার মশাই ভালো করে খেতে পেরেছে? অভিক নির্মল হাসলো। এত সুন্দর সম্বোধন শুনে বলল, ঝাল কম কি করে হয়েছে? বাবুদের মা বলে তাই দেব নাকি ঝাল কম দেয়? আচ্ছা, এই ব্যাপার। ঝাল কম মানে মজা, আর করিমের আন্টির হাতের সবকিছুই বেস্ট, যতটুকু আমি জানি। আমি তো মাস্টার মশাইয়ের কাছে জানতে চাই। অভিক জবাব দিল, রান্নাগুলো তাহার কথার মতোই মিষ্টি। সাজিয়া বেগম প্রশংসা শুনে হাসলেন, বললেন, থেকে যাওয়ার কথা হয়েছে বোধহয়। যদি আবার আসার সুযোগ হয়, আজকের রাত সহ 2 রাত থেকে যাব। কিন্তু নবকুটিরেও তো যাওয়া যায়। আজকে রান্না খেয়েছি, সেদিন না হয় রান্না করে খাওয়াবো। মাস্টার রান্না পারে? খুব পারে। তাহলে তো অমুকটুকুই খেতে হবে। অভিক মাথার পেছনে চুলকে হাসলো। সুজানা এসে বলল, আপনাকে আরেকটু পায়েস দিব? অভিক প্লেটের শেষের টুকু খেতে খেতে বলল, যদি শুনতে চান, আপনার বরের ডায়াবেটিস। সুজানা বলল, সব সময় বাজে কথা। আজিম সাহেব আর সালমা বেগমের সাথে সাজিয়া বেগমের খোলামেলা কথা হয়েছে। যদি কোনো সমস্যা না থাকে, সেই 4 হাত এক হতে সমস্যা কোথায়? কিন্তু সাজিয়া বেগমের অভ্যন্তরীণ সমস্যাগুলোর কথা কি ওনারা বুঝবেন? মেয়ের বিয়ের খরচ বলতে একটা ব্যাপার স্যাপার তো আছে। তাছাড়া হুট করে বিয়ে নামানো যায় না। এখনো সুজানার নানার বাড়ি, দাদার বাড়ি কাউকেই কিচ্ছুটি বলা হয়নি। হুট করে হয়ে গেল সব। উনি টাকা পয়সার বন্দোবস্ত করে মেয়ে তুলে দেবেন লোকজন খাইয়ে। অত বড় বনেদি পরিবারের সাথে সম্পর্কে জড়াচ্ছেন, বেশ নামি দামি মানুষ আসবে বিয়েতে। ভালো একটা কমিউনিটি সেন্টার থেকে শুরু করে লোকজন খাওয়া দাওয়ার খরচও বেশ। বড় ভাইকে জমি বেচার চূড়ান্ত কথা বলে দিতে হবে। তাই তিনি সিদ্ধান্ত জানাবেন বলে সময় চেয়ে নিলেন। তবে সমস্যাটা ওনার নয়, সুজানার বলে চালিয়ে দিলেন। সুজানা কখন চায় তার উপর নির্ভর করে উনি সিদ্ধান্ত নেবেন বলেছেন। সালমা বেগম নিশ্চিত হলেন। সুজানাকে উনি ফোন করে ভালো করে বুঝিয়ে বললেই হয়ে যাবে। উনি জানেন সুজানা ওনাকে বেশ ভয়ের চোখেই দেখে। তাছাড়া উনি আর দেরি করতে চান না। রমজান চলে এসেছে, ঈদের পর ছাড়া আর কথা নেই। সুজানার মতামত এবং সাজিয়া বেগম ওনার চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে জানাতে রমজান চলেই এলো। এই পুরো রমজানে সুজানার আর তার মাস্টার মশাইয়ের দেখা হয়েছিল ক্যাম্পাসে ভর্তির সময়। সে দূর থেকে দেখে একটুখানি মৃদু হাসা, আর সুজানার বন্ধুদের সাহায্যে পাঠানো আরো একটি টিস্যুর প্যাকেট। সুজানা তার ভেতরে আবিষ্কার করলো একটি নীল চিরকুট। তাতে লেখা ছিল, রমজান মুবারক সুজানা আফ্রিদা। আগামী রমজানে সেহরিতে ডেকে দেওয়ার জন্য হলেও আপনি আমার হন। সুজানা চিরকুটটা কতবার পড়েছে হিসেব নেই। মায়ের বারণে তারা দুজনে অনেক দিন একসাথে হাঁটা হয়নি, কথা হয়নি সামনাসামনি দাঁড়িয়ে। ফোনে সে কয়েক মিনিটের কুশল বিনিময়। অল্প সময় কি অত শত কথা বলা যায়? তাদের তো কথা গুলিয়ে যায় দুজন দুজনের গলার আওয়াজ শুনলে। রমজানে প্রায় শেষের দিকে আজিম সাহেব ছেলের বউয়ের জন্য ঈদের কাপড় চোপড় নিয়ে এলেন, সাথে বউয়ের মা ভাইয়ের জন্যেও। উনি চপিসারে সুজানাকে বলেছেন সবগুলো অভিক ফারদিনের পছন্দে কেনা। কাপড়ের ভাঁজে নাকি কিছু সিক্রেট আছে, সুজানা ছাড়া তা অন্য কারো দেখা মানা। সুজানা তার কাপড়ের ভাঁজে পেল আরো একটি চিরকুট। তাতে লেখা, ঈদ মোবারক মাই মিসেস। সুজানার অদ্ভুত রকমের অনুভূতি হলো। এত নতুন অনুভূতিগুলো সে নাম জানে না তাদের। ঈদের দিন সন্ধেবেলা নবকুঠুরির তখন মেহমানের আনাগোনা।
অভিকের মামার বাড়ি, খালার বাড়ি সবাই ঈদ উপলক্ষে বেড়াতে এসেছে। কোনো বছর ঈদে সবাই আসে না, এবছর ঈদটা বিয়ে বিয়ে আমেজ নিয়ে এসেছে। বেড়াতে আসার ফাঁকে নতুন বউটা একটু দেখে যাবে এই নিয়ে আসা। তাছাড়া অভিকের মামার বাড়ির দিক থেকে সেই একমাত্র যে বিয়ে উপযুক্ত, তার বিয়ে নিয়ে হইচইয়ের শেষ হওয়ার কথা নয়। অভিক সিজান আর মামার ছেলে রিসানকে নিয়ে সন্ধ্যার দিকে ফিরেছে। অনেকগুলো বছর পর দেশে তার ঈদ উদযাপন। তাকে বাড়ি ফিরতে দেখে সবাই আরো মেতে উঠল। সবার সাথে কুশল বিনিময় শেষে তরি আর খড়িকে দেখল। তারা দুবোন, ছোট একটা ভাই আছে। তারা এসে সালাম বিনিময় করে বলল। অভিক মাথা চাপড়ে দিয়ে বলল, ঈদ মোবারক। বকশিস আপাতত পকেটে নেই, ঘরে যাই, ফ্রেশ হই, তারপর। ওরা দুজনেই হাসলো। রিসান তরির মা সাইদা বেগমকে বলল। খড়ি বলল। সবাই তার কথায় হেসে উঠল। সাইদা বেগম অভিককে বললেন। অভিক টি টেবিলে রাখা জগ থেকে গ্লাসে পানি ঢেলে খেতে গিয়ে বলল, আসল মানুষকে? জিনিয়া বলে উঠল, সুজানা। অভিক কেসে উঠল। সাইদা বেগম বললেন। খড়ি খিক করে হেসে উঠে বলল। অভিক বলল, আমি ফ্রেশ হতে যাচ্ছি। মমতাজ বেগম এসে বললেন, ওহো দাদু ভাই, তোমরা ফিরেছো? সবাই তো নতুন বউ দেখার জন্য মুখিয়ে আছে। হবু শাশুড়িকে মাতিয়ে আসবে না? সুজনা সালামি পাবে তোমার কাছে, না গেলে ভারী অন্যায় হবে। আনিকা বলল, অভি, সুজানা কিন্তু তোর কাছ থেকে মোটা সালামি পাবে। সুজানার হয়ে সালামি খোঁজার মানুষের দেখছি অভাব নেই। কি বললি? অভিক হেসে উঠে চলে গেল। গোসল নেওয়া শেষ হতে না হতেই দরজায় ঠোকা পড়ল। ওয়াশরুম থেকে তোয়ালে দিয়ে মাথা মুছতে মুছতে অভিক ঘরের দরজা খুলল। দেখলো লাল টকটকে ফ্রক পরা একটা ছোট্ট পুতুল গোল গোল চোখে তার দিকে তাকিয়ে আছে। অভিক হাঁটু মুড়ে বসে বলল, কি সুন্দর, কি হয়েছে আমি? অনা হেসে তার গলা জড়িয়ে ধরল। অভিক কোলে তুলে গালে আদর দিয়ে বলল, ওরে বাবা, আমি তো ভুলেই গিয়েছি আম্মিকে বকশিস দেওয়া হয়নি। আমি কত বকশিস চাই? অনা ওর গালে গাল লাগিয়ে হেসে বলল, সুজান। অভিক তার দিকে চাইল। সুজান, কি হয়েছে? সুজানির কাছে যাব। অভিক তার গালে চেপে চুমু খেয়ে বলল, ওকে। প্রমিস বলো অভি। অভিক হেসে উঠে বলল, ওকে, প্রমিস আম্মি জান। ঘরের ভেতর হই হুল্লা করে ঢুকে এলো সবাই। বলল, আমরা সবাই রেডি, বউ দেখতে যাব। অভিক ভ্রু কুচকে তাকালো অনার দিকে। অনা খিক খিক করে হেসে আবারও জড়িয়ে ধরে তার কাঁধে মাথা রাখলো। আচ্ছা, এটা প্ল্যান ছিল? সবাই সমস্বরে বলে উঠল। আবিদ এসে গাল ফুলিয়ে বলল। অভি অনাকে রেখে তাকে কোলে তুলে দুগালে আদর করলো। তারপর বকশিস দিল সবাইকে। আনিকা বলল, আমারও। অভিক তাকেও বকশিস দিল। বলল, সালাম ছাড়া সালামি? আনিকা হেসে তার সামনের চুল টেনে দিয়ে বলল, তুই আমাকে সালাম করবি। করতেই পারি, সম্পর্কে তুমি বড়, কিন্তু বয়সে বড় কে? আনিকা হেসে উঠল, কপালে হাত ঠেকিয়ে বলল, সালাম নিয়েন ভাইজান। অভিক হাসলো। সালমা বেগম ঘরে প্রবেশ করলেন, হাতে কফির মগ। মগটা টেবিলের উপর রাখতে রাখতে বললেন, সুজানাকে তোর মামি আর খালাম্মা দেখতে যাচ্ছে। অভিক সাথে সাথে বলে উঠল, নো ওয়ে, এত ঝামেলায় ফেলে লাভ আছে ওনাদের পরে। সালমা বেগম অবাক চোখে তাকালেন। জিনিয়া বলল, বাবারে বাবা, শ্বশুর বাড়ির জন্য এখন থেকেই যা দরদ। আনিকা বলল, আমার কাছে একটা প্ল্যান আছে। সুজানাকে এখানে নিয়ে আসলে কেমন হয়? সবাই দেখতে পারবে, ভালো হবে না? অভিক বলল, খুব খারাপ হবে না। ধুর, সোজা কথা বল। তুই গিয়ে সুজানাকে নিয়ে আয়, খুব মজা হবে। তড়িখড়ি যাক তোর সাথে। সালমা বেগম বললেন, কি তোর যাওয়া উচিত, সাথে ওকেও নিয়ে আসবি, ব্যাস। অভিক আবিদের গালে টুপ করে আদর বসিয়ে বলল, আপনিও যাবেন জুনিয়র? অনা বলল, অভি অভি আমি যাব। অভিক বলল, ওকে। আনিকা বলল, সুজানাকে একটা ফোন দেব? অভিক কফির মুখে চুমুক দিয়ে মাথা নাড়ল। দেব না কেন? সারপ্রাইজ থাকুক। ওহ আচ্ছা আচ্ছা, তুমি এত সারপ্রাইজ দিতে পছন্দ করো তাকে, বুঝিতে পারিয়াছি। সবাই হাসলো। তরি বলল। জিনিয়া অভিকের দিকে তাকালো। যাই। ইয়া। থ্যাংক ইউ। তারা সবাই রেডি হতে চলে গেল।
অভিক রেডি হয়ে ড্রয়িং রুমে বসে আছে সেই তখন থেকে। সিজন আর রিসানের সাথে। আনিকাকে ডেকে বলল, ওদের হয়েছে? ওরা একটু সাজগোজ করছে, তোর দেখছি তর্স হয়েছে না? আর 5 মিনিট, তারপর আমি চলে যাব। আনিকা দ্রুত পায়ে হেঁটে তাদের কাছে চলে গেল তা জানাতে। তারা নেমে এলো রেডি হওয়ার পর। অভিক তাদের দেখে বলল, ময়দার দাম এই জন্যই এত বেশি। জিনিয়া বলল, কি বললে? কিছু না, লেটস গো। ওদের সাথে সাথে অনাকে দেখালো অভিক। সাদা গোলাপি একটা স্কার্ট পরেছে। অভিককে দেখে ছুটে আসলো। অভিক তাকে কোলে তুলে নিয়ে বলল, আবি কই? আবি সুসু করতে গেছে। সবাই হেসে উঠল তার কথায়। সালমা বেগম বললেন, আবি তানিকার কোলে করে এলো। রিসান তাকে কোলে নিয়ে বলল, আসরের আজানের পরপরই বন্ধুরা এসেছে সুজানার বাড়িতে। তারা সবাই একসাথে সবার বাড়ি যাবে। তারপর নীলা ম্যামের বাড়িতে যাবে। উনি অনেক জোরাজোরি করেছেন যাওয়ার জন্য। সুজানা আহিরের বাড়িতে গিয়ে মাত্রই পৌঁছেছিল, তার মধ্যে সাইফ ফোন করে জানালো যে ওই বাড়ি থেকে মানুষ এসেছে। সে যেন দ্রুত চলে আসে। বন্ধুদের রেখে এক প্রকার ছুটে এলো সে। যদিও জাইনদের বাসায় যাওয়া হয়নি, কিন্তু এমত অবস্থায় ওইখানে থাকা আর সম্ভব না। কতগুলো দিন পর একটু সামনাসামনি দেখা হবে। সাজিয়া বেগমের সাথে তরি খড়ি আর জিনিয়ার অনেক গল্পগুজব হলো। অভিক এলো তারও খানিকটা পরে সাইফের সাথে। ড্রয়িং রুমে সবাই বসা ছিল। অনা আবিদ সোফায় বসে সুজানের জন্য অপেক্ষা করছে আর আপেল খাচ্ছে। অভিক ড্রয়িং রুম পার হয়ে সাজিয়া বেগমের সাথে দেখা করার জন্য ভেতরের রুমে পা রাখলো। ওনার হাতে আঙ্গুরের প্লেট। অভিককে দেখে উনি থেমে গেলেন, হাসলেন। অভিক সালাম করে বলল, ঈদ মোবারক। সাজিয়া বেগম হেসে বললেন, ঈদ মোবারক। অভিক বলল, কান মলে বলল, কি একটা অবস্থা, এত পালিয়ে থাকলে চলবে? পালাচ্ছে কে? মা মেয়ে দুজনেই। এটা কোনের কথা? ও তো সন্ধ্যা বের হলো। মাস্টার মশাই আসবে জানলে কি বের হতো? সাইম কোথায়? ওর বন্ধুদের সাথে। ঘরে থাকে নাকি? সে যে রাত করে আসবে। আচ্ছা, সুজানাকে নিয়ে যাই। বাসায় মামি আর খালামণিরা এসেছে, সবাই দেখতে যাচ্ছে। কিন্তু আমি কোনো কিন্তু শুনতে আসিনি। এইভাবে যাওয়া আসা করে, লোকে বোধহয় বলবে না। আমি মন্দ? কথা আমার কানে যায় না? ঠিক আছে, যেতে পারেন, কিন্তু রাতে আবার এনে দিতে হবে। কেন? থাকুক, ওখানে সবাই আছে, সবার সাথে থাকবে। আমি না শুনতে আসিনি। না না না, ওভাবে থাকাটা খারাপ দেখায়। লোকে কি বলবে? বিয়ের আগে শ্বশুর বাড়িতে এভাবে যাওয়াটাও যায় না। অনেক মন্দ কথা শোনা লাগবে। না না না। অভিক বলল, আচ্ছা, সুজানা যদি থাকতে চায়? ও চাইবে না। যদি চায়? সাজিয়া বেগম ওর দিকে ভ্রু কুচকে তাকালেন। অভিক হেসে বলল, আমি ওনাকে রাজি করিয়ে নেব। হাসি। ও মা, কোথায়? কিছু তো খাওয়া হলো না। কত কিছু বানিয়ে রেখেছি মাস্টার মশাই আসবে বলে। অভিক প্লেট থেকে আঙ্গুর নিয়ে মুখে দিল, বলল, খাওয়ার সময় অনেক পড়ে আছে, কত আসা যাওয়া হবে। সাজিয়া বেগম হাসলেন, বললেন, বসুক, সমস্যা কোথায়? আমি সুজানাকে নিয়ে আসি। আমি একটু আগ বাড়িয়ে নিয়ে আসি, সমস্যা কোথায়? তাহলে আসি, টাটা। সাজিয়া বেগম হাসলেন। সাজিয়া বেগম বাকিদেরকে হালিম, ফালুদা, শিরকুরমা, আমের কুলফি আর ফলমূল সাজিয়ে দিল। অনাবিদ খেতে খেতে বলল, তুমি সুজান আম্মু? হ্যাঁ, সুজান নাই? সাজিয়া বেগম তাদের আদর করে বললেন। আসছে। সুজানাকে আহির একটা সিএনজিতে তুলে দিয়েছে। সিএনজি থেকে নামার পর সরিষা বাড়ির পথ ধরতেই অনেকগুলো দোকানের দেখা। দোকানগুলো পার হয়ে যেই একটু নির্জন রাস্তায় উঠেছে, দুটো কুকুর দেখতে পেল সাদা কালো। ভয়ে বুকের ভেতরটা কেমন করে উঠল। সড়ক বাতির আবছা আলোয় দেখতে পেল একটা গাড়ি ধেয়ে আসছে তার দিকে। কিছুটা দূরে সেটি থেমেও গেল। সুজানা হাঁটা বন্ধ করলো না। সরু চোখে তাকাতে তাকাতে দেখতে পেল গাড়ি থেকে অভিক নামছে। সুজানা তারপর থেমে গেল। যদিও এখানে তাহার দেখা পাওয়াটা কোনো কাকতালীয় নয়, কিন্তু চোখ জোড়া ছানা বড়া হতেও সময় লাগলো না। অভিক এগিয়ে গেল তার দিকে। চোখের মিলন হতেই দুজনের চোখ জোড়া হাসলো ঠোঁটের সাথে। সুজানা হেসে বলল, ঈদ মোবারক। অভিক হেসে বলল, শাদি মোবারক। সুজানা হেসে উঠল খোলখলিয়ে।
হাসার সময় ওর চোখ জোড়া বন্ধ হয়ে যায়। অভিক ধীর পায়ে কাছে এগিয়ে যেতে যেতে প্রশ্ন ছুড়ল। কোথায় যাওয়া হয়েছে? সুজানা ও নরম পায়ে হেঁটে যেতে যেতে বলল, সবার বাড়িতে গিয়েছি, শুধু জাইন ছাড়া। বেশি সময় কেটেছে ম্যাডামের বাসায়। ম্যাডাম ছাড়তে রাজি নন। খুব ভালো, উনি আমাকে খুব স্নেহ করেন। কেমন আছে আপনার বন্ধুরা? তারা ভালো। আপনার ম্যাডাম? উনি বিচ্ছেদের আগুনে পোড়া একটা মানুষ, সব সময়ে ভালো থাকতে দেখা যায়। ভেতরের খবর তো আমি জানি না। বিচ্ছেদের আগুনে পোড়া মানুষগুলো কেমন হয়? খাঁটি সোনার মতো। অভিক তার কাছে এসে থামলো, বলল, আচ্ছা, খাঁটি সোনা হতে গেলে বিচ্ছেদে পড়তে হবে বলছেন? যদি খাঁটি সোনা হতে চান। আমি হতে চাই না। না মানে না, আমি অত শত কিছু বুঝি না। আমি শুধু বুঝি থাকতে হবে, থেকে যেতে হবে। থাকা উচিত, বরং না থাকাটা অনুচিত। সুজানা নির্মল হাসলো। অভিক তার নিকটে এসে দাঁড়ালো, মুখোমুখি বলল, এই বিচ্ছেদের শহরে আপনি আমার থেকে যাওয়ার মানুষ হন। অকারণে তো ভুলেও না, কারণেও ছেড়ে যাওয়ার কথা ভাবা যাবে না। পাপ হবে পাপ। সুজানাকে বিমূঢ় হয়ে তাকাতে দেখে অভিক মাথা দুলিয়ে বলল। হুম। সুজানা ছোট্ট করে বলল, আপনাকে ছেড়ে দিলেই আমি ধ্বংস, মাস্টার মশাই।